ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাঁচের পাঠশালা। আমি ঐশ্বর্য বিশ্বাস। আজকে কিন্তু আমরা আলোচনা করব ভারতীয় সংবিধান থেকে বা ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে। তো আজকে আমরা ভারতীয় সংবিধানের তফসিল বা শিডিউল সম্পর্কে কিন্তু বিস্তারিত আলোচনা করব আজকের ক্লাসে। তো ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো তোমরা ক্লাসটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবে। আর তোমরা হয়তো জানো যে আমরা একটা মক টেস্টের সিরিজ শুরু করেছি ডাব্লিউপি, যেটা প্রতি রবিবার সকাল 9টা থেকে শুরু হয়। সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত তোমরা কিন্তু সেই পরীক্ষাটা যে কোনো সময় দিতে পারবে, এমনকি সেটা রেজাল্ট কিন্তু রাত 10টায় প্রকাশিত হবে। আর যারা টপ 10-এর মধ্যে থাকবে তাদের কিন্তু তোমরা আমাদের সরাসরি ইউটিউব চ্যানেলে ভিডিওর মাধ্যমে কিন্তু দেখতে পারবে। তো অবশ্যই তোমরা সেখানে গিয়ে লগ ইন করো, লগ ইন করে ভিডিওটাই মানে এই ভিডিওটিও দেখো, সঙ্গে লগ ইন করে পরীক্ষাটিও দাও, ঠিক আছে? তো চলো আজকে ক্লাসটা শুরু করি। আজকে আমরা আলোচনা করব শিডিউল সম্পর্কে বা ভারতীয় সংবিধানের তফসিল সম্পর্কে। দেখো প্রথমে কি রয়েছে। প্রথমে আমরা জানবো এই শিডিউল বা তফসিল জিনিসটা কি। যদি আমরা জিনিসটা কি সেটা নাই জানি তাহলে আমরা কিভাবে পড়বো। দেখো কি বলা রয়েছে। তফসিল হলো সারণী যেখানে অতিরিক্ত তথ্য রয়েছে যা নির্বন্ধে উল্লেখ করা হয়নি। নির্বন্ধ, এখানে নির্বন্ধ বলতে আর্টিকেলের কথা বলা রয়েছে। এটা একটা অতিরিক্ত কিছু যার মধ্যে নির্বন্ধে এগুলো উল্লেখ করা হয়নি, যেগুলো বাদ গেছে বলতে পারি, সেগুলোই এখানে আলোচনা করা হচ্ছে তফসিলের মাধ্যমে। দেখো কি বলেছে। ভারতের মূল সংবিধানে প্রাথমিকভাবে 8টি তফসিলের উল্লেখ ছিল। আচ্ছা, মূল সংবিধান মানে 1950 সালের 26 জানুয়ারি যে সংবিধান কার্যকরী হয়েছিল, সেই কার্যকরী হওয়ার সময় কিন্তু ভারতের সংবিধানে তফসিলের সংখ্যা ছিল 8টি। তবে বর্তমানে কিন্তু বা পরবর্তীকালে আরো 4টি তফসিল সংগঠিত হওয়ার পর বর্তমানে টোটাল তফসিলের সংখ্যা কয়টি? 12টি। তাহলে প্রশ্ন এখান থেকে এভাবে আসতে পারে যে সংবিধান শুরুর সময় তাতে কতগুলি তফসিলি ছিল? তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? 8টি তফসিলি ছিল, ঠিক আছে? এখন যদি প্রশ্ন আসে যে বর্তমানে ভারতীয় সংবিধানে কতগুলি তফসিল আছে, তাহলে কি হয়ে যাবে অ্যান্সার? অবশ্যই হবে 12টি তফসিল আছে বর্তমানে। তো এবার এই যে 12টি তফসিল, সেই 12টি তফসিল সম্পর্কে আমরা এক এক করে বিস্তারিত আলোচনা করব। দেখে নাও প্রথম কি রয়েছে। প্রথম তফসিল অঙ্গরাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ভূখণ্ডগত এলাকা, গঠনতন্ত্র ও নাম সমূহ। একটা অঙ্গরাজ্যে, অঙ্গরাজ্য মানে মেইনলি রাজ্যই বলো, রাজ্যের বা একটা কেন্দ্রশাসিত অঞ্চলে ভূখণ্ড কেমন হবে, তার বর্ডার এরিয়া থেকে শুরু করে তার নামকরণ থেকে শুরু করে সমস্ত কিছু যে ডিটেলস একটা অঙ্গরাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে পুরো ডিটেলস কিন্তু এই প্রথম তফসিলে আলোচনা করা রয়েছে, ঠিক আছে? দেখো দ্বিতীয় তফসিল রাষ্ট্রপতি, বিচারপতি প্রভৃতি উচ্চপদস্থ কর্মচারীদের বেতন, ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা দান সংক্রান্ত বিষয়ে আলোচনা করা আছে। তার মানে এই যে দ্বিতীয় তফসিল যেটাতে রয়েছে, যত উচ্চপদস্থ অফিসারেরা রয়েছে তাদের কিন্তু এখানে বেতন, ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা যেগুলো সরকার থেকে তাদেরকে দেওয়া হয়, সেই সুযোগ সুবিধার কথা কিন্তু এখানে বিস্তারিতভাবে আলোচনা করা রয়েছে উচ্চপদস্থ অফিসারদের। এরপর তৃতীয় তফসিল দেখো সরকারি অফিসে শপথ গ্রহণ সংক্রান্ত বিষয়াদি। আচ্ছা, এখানে শপথ গ্রহণ, একজন অফিসিয়াল যে শপথ বাক্য পাঠ করবেন, শপথ গ্রহণ সম্পর্কে সমস্ত বিষয়াদি কিন্তু এই তৃতীয় তফসিলে বিস্তারিত আলোচনা করা রয়েছে। তাহলে এরপরে দেখো না চতুর্থ তফসিল রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে থেকে রাজ্যসভার আসন বন্টন। রাজ্যসভার আসন বন্টন মেইনলি কোথায় কি বলা আছে? রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চল এই উভয়ের মধ্যে থেকে কিন্তু আসন বন্টন। আচ্ছা, তোমরা ঝটপট কমেন্ট করো তো পশ্চিমবঙ্গে বর্তমান কতগুলি রাজ্যসভার সদস্য সংখ্যা কতজন আছে, ঠিক আছে? আর স্ট্রেংথ কত টোটাল, ঠিক আছে? তো আমরা জানি সবচেয়ে বেশি রাজ্যসভার সদস্য আছে কোন স্টেট থেকে? ইউপি থেকে আছে। ইউপি থেকে কিন্তু আছে সবচেয়ে বেশি, কতজন? 31 জন,
ঠিক আছে, এটাই সর্বোচ্চ। কারণ কি, রাজ্যসভার সদস্য সংখ্যা এভাবে নির্ধারিত হয় যে রাজ্যের জনগণ যত হবে অবশ্যই সদস্য সংখ্যা বাড়তে থাকবে, তাই তো। এই যে রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে থেকে রাজ্যসভার আসন বন্টন, রাজ্যসভার কে কটা সিট পাবে কোন রাজ্য থেকে, সেই আসন বন্টন সম্পর্কে কিন্তু বিস্তারিত আলোচনা করা রয়েছে এখানে। এরপর দেখো পঞ্চম তপশিল, তপশিলি জাতি ও তপশিলি উপজাতিভুক্ত এলাকার প্রশাসনিক বিষয়সমূহ। এসসি আর এসটি দের জন্য বা এসসি এসটি যে এলাকা আছে সেই এসসি এসটি এলাকাদের জন্য, উপজাতি যেগুলো হয় তাদের এলাকার জন্য প্রশাসনিক বিষয়সমূহ, যত প্রশাসনিক বিষয়বস্তু আলোচনা করা আছে সমস্ত কিছু কিন্তু এই পঞ্চম তপশিলে আলোচনা করা রয়েছে। এরপর দেখো ষষ্ঠ তপশিল, ত্রিপুরা, আসাম, মিজোরাম আর হলো মেঘালয় রাজ্যগুলিতে তপশিলি উপজাতিভুক্ত অঞ্চলের প্রশাসনিক বিষয়বস্তু সমূহ। এখানে কি তপশিলি উপজাতিভুক্ত কিন্তু বলা রয়েছে, ঠিক আছে, তপশিলি জাতি কিন্তু না, তপশিলি উপজাতিভুক্তদের জন্য কি প্রশাসনিক বিষয়বস্তু বলা হয়েছে। কোন চারটা? এই যে মেইনলি সেভেন সিস্টারের মধ্যে যেগুলো আছে, ত্রিপুরা, আসাম, মিজোরাম আর মেঘালয়, ঠিক আছে। এরপরে দেখে নাও সপ্তম তপশিল, তিনটি তালিকার মধ্যে, কোন তিনটি তালিকা? কেন্দ্র তালিকা, রাজ্য তালিকা আর যুগ্ম তালিকা, ক্ষমতার বন্টন। এবার এই তিনটি তালিকা কি? কেন্দ্রীয় তালিকাটা হলো যেখানে কেন্দ্রীয় সরকারকে বেশি প্রাধান্য দেওয়া হয়, আইন প্রণয়নের পুরো ক্ষমতা কেন্দ্রের কাছে থাকে, ঠিক আছে, এটাই কেন্দ্রীয় তালিকা। এবার রাজ্য তালিকা, রাজ্য তালিকা পুরোপুরি রাজ্য সরকারের কাছে দায়ভার থাকে, রাজ্য সরকার যা করবে তাই, এটাতে কেন্দ্র হস্তক্ষেপ করবে না, ঠিক আছে, এটা রাজ্য তালিকা। আর যুগ্ম তালিকা কি? কেন্দ্র আর রাজ্য এই দুইটা একসঙ্গে একে অপরের সঙ্গে আর কি কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে কাজ করবে, ঠিক আছে, এটার জন্য যুগ্ম তালিকা বলা রয়েছে। আচ্ছা, এইভাবে সপ্তম তপশিলটাতে বলা আছে তাহলে রাজ্য, কেন্দ্র এই দুইজন বা যুগ্ম তিন রকম ভাবে কাজগুলোকে ভাগ করে যাতে বন্টন করা হয়, বন্টনের কথা কিন্তু বলা রয়েছে। দেখো অষ্টম তপশিল, স্বীকৃত ভাষা। মূল সংবিধানে মোট 14টি স্বীকৃত ভাষা ছিল। তাহলে 1950 সালে 26শে জানুয়ারিতে সেই সময়টাতে কিন্তু কি কতগুলো ভাষা ছিল? 14টি ভাষা ছিল, তাই তো। কিন্তু বর্তমানে কতগুলি ভাষা রয়েছে? বর্তমানে কিন্তু 22টি স্বীকৃত ভাষা রয়েছে, ঠিক আছে। এই যে স্বীকৃত ভাষাসমূহের কথা কততে বলা আছে? অষ্টম তপশিলে তাহলে বলা রয়েছে। আচ্ছা, তোমরা কমেন্ট করে জানাও তো সর্বশেষ কোন ভাষাটি সংবিধানে যুক্ত হয়েছে ভারতীয় সংবিধানে, ঠিক আছে। দেখো নবম তপশিল, সংবিধানে ভূমি সংস্কার সম্পর্কিত বিষয় এবং জমিদার প্রথার বিলোপ সাধন সংযোজিত হয়। এখানে কি বলা আছে? নবম তপশিলটা পুরোপুরি ভূমি সংস্কারের উপর জোর দেওয়া হয়েছে। ভূমি সংস্কার সম্পর্কিত বিষয়, ভূমি যাতে সংস্কার করা হয়, এমনকি জমিদার প্রথার বিলোপ ঘটানো হয়, জমিদারের অত্যাচার প্রজাদের উপর বা জমিদার যে প্রথাটা ছিল সেই প্রথাটাকে পুরোপুরিভাবে তুলে নেওয়া হয়। 1951 সালে প্রথম সংবিধান সংশোধনীর দ্বারা এটি তপশিলি বা তপশিলি যুক্ত করা হয়। তাহলে আমরা জানলাম ভারতীয় সংবিধান শুরুর সময় তাতে 8টা ছিল, 8টা তপশিলি ছিল। এই যে নবম থেকে কিন্তু এগুলো পরের থেকে চালু হতে শুরু করলো, এই জন্য দেখবে এটা অন্য রঙে লেখা রয়েছে এটা কততম সংবিধান সংশোধনী এবং কত সালে এটা ভারতীয় সংবিধান যুক্ত হয়েছে, সমস্ত কিছু ডিটেলসে লেখা রয়েছে। দেখো এই যে নবম তপশিলিটা 1951 সালে প্রথম সংবিধান সংশোধনীর দ্বারা কিন্তু সংবিধানে যুক্ত হয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যে প্রথম কোন তপশিলিটা যুক্ত হয়েছে, তাহলে কি হয়ে যাবে? নবম তপশিলিটা। কত সালে? 1951 সালে, তাই তো। দেখে নাও এরপরে দশম তপশিল, দল ত্যাগ বিরোধী আইন পাশ হয়। দল ত্যাগ বিরোধী, দল ত্যাগ করা যাবে না বা দল ত্যাগ বিরোধী যে আইন সেটার কথা কিন্তু এখানে বলা রয়েছে। এটা 1985 সালে 52তম সংবিধান সংশোধনীতে এটি তপশিলে যুক্ত করা হয়। আগে এটাও তাহলে ছিল না, এটা 52তম সংবিধান সংশোধনীতে কিন্তু ভারতীয় সংবিধানের তপশিলে যুক্ত করা হয়েছে 1985 সালে। এরপর একাদশ তপশিল, পঞ্চায়েত ব্যবস্থা সম্পর্কিত 29টি বিষয় যুক্ত করা হয়। আচ্ছা, পঞ্চায়েত ব্যবস্থা মানে আমাদের গ্রাম্য এলাকাতে যেটা হয়, যে গ্রাম্য এলাকার শাসন ব্যবস্থা, পঞ্চায়েত ব্যবস্থা, সেটার কথা বলা হচ্ছে। আমরা জানি ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা আছে আমাদের, কে? গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদ আছে আর কি পঞ্চায়েত সমিতি আছে, তাই তো। এই যে
পঞ্চায়েত ব্যবস্থার মধ্যে কি আমরা কি দেখে থাকি? প্রধান থাকে আর পঞ্চায়েত থাকে। আর মেইনলি পঞ্চায়েত এলাকাগুলোতে কি থাকে? পার্ট থাকে না? পার্ট করে ভাগ করা হয় পঞ্চায়েত এরিয়াগুলোকে। আর ঠিক তেমনি পরেরটাতে দেখো দ্বাদশ তপশিলি দেওয়া আছে পৌর শাসন ব্যবস্থা ও তার কার্যাবলী সম্পর্কিত 18টি বিষয় যুক্ত করা হয়েছে। তাহলে এই যে এটা পঞ্চায়েত, এটা পৌর শাসন, তাহলে পঞ্চায়েতের ক্ষেত্রে থাকে কি? পার্ট, আবার পৌর শাসনের ক্ষেত্রে থাকে কি? ওয়ার্ডের শাসন ব্যবস্থা। যেমন আমাদের পার্ট থেকে কি হয়? পঞ্চায়েত, এবং পঞ্চায়েত সদস্যরা মিলে একজনকে সিলেক্ট করে, সে হয় কি? প্রধান হয়। ঠিক তেমনি এই যে পৌর শাসন ব্যবস্থাতে কিন্তু ওয়ার্ডে কি হয়? কাউন্সিলর হয়। এমনকি যে আমাদের যেটা গ্রামে যেটা পঞ্চায়েত, সেটা কিন্তু শহরে কিন্তু সেটা হয়ে যাবে কি? কাউন্সিলর। এমনকি গ্রামে যেটা প্রধান, শহরে হয়ে যাবে কি? চেয়ারম্যান, তাই তো? আচ্ছা দেখো, আবার একাদশে চলে যাই। 1992 সালে 73তম সংবিধান সংশোধনীতে এটি তপশিলি যুক্ত করা। তাহলে এটাও তো আগে ছিল না, যেহেতু 4টা নতুন করে অ্যাড হয়েছে। আগে দেখলাম আমরা নবমটা, এই যে দশম, একাদশ আর দ্বাদশ, টোটাল তো এই 12টাই, তাই না? তো এটা 73তম সংবিধান সংশোধনীতে 1992 সালে যুক্ত করা হয়েছে, তাই না? যদি প্রশ্ন আসে যে পঞ্চায়েত ব্যবস্থা সম্পর্কিত কয়টি বিষয় যুক্ত করা হয়, তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? 29টি বিষয় কিন্তু এখানে যুক্ত করা হয়। ঠিক আছে, এরপরে দেখো দ্বাদশটা পৌর শাসন ব্যবস্থা, আমি বললাম তার কার্যবলী সম্পর্কিত 18টি বিষয়। ঠিক যেমন দেখো পঞ্চায়েতের ক্ষেত্রে 29টি বিষয়, পৌর শাসন ব্যবস্থার ক্ষেত্রে 18টি বিষয় কিন্তু যুক্ত করা হয়। এটার ক্ষেত্রে দেখো, এটাও ওই 1992 সালে 74তম, অর্থাৎ এটার একটা পরে, এটা 73, একাদশটা 73 হয়েছিল, আবার 1992 সালেরই কিন্তু 74তম সংবিধান সংশোধনীতে কিন্তু এই যে পঞ্চায়েত বা পৌর শাসন ব্যবস্থাটা ভারতীয় সংবিধানে তপশিলি কিন্তু যুক্ত করা হয়েছে। তো এই গেল তোমাদের 12টা তপশিল। খুবই একটা ছোট্ট একটা ক্লাস, তো ইনফরমেটিভ। তবে এখান থেকে খুব ঘুরিয়ে প্রশ্ন আসে। তো আমরা নেক্সট দিন এই চ্যাপ্টার থেকে এমসিকিউ প্র্যাকটিস করব 15টার মতো। তো তোমরা অবশ্যই এই ক্লাসটি ভালো করে দেখবে, তাহলে পরের দিন কিন্তু তোমরা সেই এমসিকিউ ক্লাসটির প্রত্যেকটা অ্যান্সার করতে পারবে। তো ভিডিওটি আজকে এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় বা কোথাও কোনো রকম সমস্যা থাকে, তাও কমেন্টসে জানাবে, আমরা অবশ্যই তা সলভ করে দেবো। ভিডিওটি ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে, এবং যাদের প্রয়োজন তাদের কাছে নিজ দায়িত্বে পৌঁছে দেবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে।